হ্যালো বন্ধুরা, একবার ভাবুন তো যদি আপনার বাবা পৃথিবীর সবথেকে শক্তিশালী যোদ্ধা হতেন আর সে যদি আপনাকে তার সাম্রাজ্য টিকিয়ে রাখার দায়িত্ব দেন, তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে? আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেখানে একটা ছেলের ভিতর লুকিয়ে আছে এমন এক শক্তি যার রহস্য কেউ জানে না। সে পালিয়ে বেড়াতো নিজের অতীত থেকে, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে যায় এমন এক যুদ্ধের দিকে যেখানে তার প্রতিপক্ষ তার নিজের বাবা। আর এই যুদ্ধেই আছে টেন রিংস নামের এমন এক শক্তি যা ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ঢুকে যাচ্ছি মার্বেলের এমন এক দুনিয়ায় যেখানে রয়েছে মার্শাল আর্ট, মিস্টিক পাওয়ার আর ফ্যান্টাসি, যেখানে প্রতিটা ঘুষি, প্রতিটা স্টান্ট আর প্রতিটা ভিএফএক্স শট এক কথাই অসাধারণ। আর মার্বেল সিরিজের এক একটা সিনেমা মানি ধামাকা। তাহলে আর বেশি কথা না বলে মেইন স্টোরিতে চলে যাই। গল্পের শুরুতে আমরা এক প্রাচীন যোদ্ধাকে দেখতে পাই যার নাম ওয়েনবু। সে তার পুরো বাহিনী নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা দেখতে পাই যে ওয়েনবু হাতে 10টি রিং পরে আছে, আর এই রিং এর বিভিন্ন ধরনের শক্তি রয়েছে যা প্রয়োজন অনুসারে শত্রুদের ধ্বংস করতে ওয়েনবুকে পুরোপুরি সাহায্য করে। এই রিংগুলির মধ্যে আধ্যাত্মিক শক্তি ছিল এবং সেই সঙ্গে যে কেউ এই রিংগুলো পরলে সে সারা জীবনের জন্য ইমোর্টাল মানে অমর হয়ে যাবে। সেই 10 রিং এর সাহায্যে ওয়েনবু অনেক যুদ্ধ জয় করেছে, এমনকি সেই প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত এই যুদ্ধ প্রায় 1000 বছর ধরে চলতে থাকে। সময়ের সাথে সাথে ওয়েনবু একটি বিশেষ দল তৈরি করে, আর এই দলের নামও দেন 10 রিংস। এই শক্তিশালী দল নিয়ে ওয়েনবু অনেক সরকার, অনেক বড় বড় শক্তি, রাজনীতিবিদ, এমনকি অনেক রাজ পরিবারকে ধ্বংস করে দেন। সেই সাথে তার সব শত্রুর কারণে এই 10 রিংস সংস্থা সারা বিশ্বে এক আতঙ্কের নাম হয়ে ওঠে। এবার ধীরে ধীরে সময় পেরোতে থাকে, আর সেই সাথে ওয়েনবু প্রায় গোটা পৃথিবীকে দখল করে নেয়। এরপর তার চোখ পড়ে তালো নামের একটি গ্রামের উপর। গবেষণা করে বুঝতে পারে সেই গ্রামে মিথিক্যাল ক্রিয়েচার ও প্রচুর ধনরত্ন পাওয়া যাবে। ক্ষমতার লোভ শেষ না হওয়ার কারণে ওয়েনবু সেই গ্রামে গিয়ে তার শক্তি আরো বাড়াতে চেয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পথে এক ম্যাজিক্যাল ফরেস্ট মানে মায়াবী জঙ্গল তাদের পথ আটকাতে শুরু করে, যে কারণে তাদের গাড়ি একটা পাথরের সাথে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায়। কিন্তু ওয়েনবু রিং এর সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে আসে, আর বাকি সবাই সেখানে মারা যায়। তারপর ওয়েনবু যেতে যেতে এই জঙ্গলের প্রহরীর সামনে পড়ে, আর এই প্রহরীর নাম ইয়াংলি। ইয়াংলি এক অপরিচিত ব্যক্তিকে দেখে তাকে ফিরে যেতে বলে, কিন্তু ওয়েনবু নিজেকে মহাশক্তিমান মনে করে, তাই তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায় এবং দেখতে দেখতে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, যেখানে একদিকে ওয়েনবুর কাছে 10 রিংস এর শক্তি ছিল, অন্যদিকে ইয়াংলি খুব ভালো মার্শাল আর্ট জানতো যার মধ্যে জাদুকরি শক্তি মেশানো ছিল। দুজনেই একে অপরকে কঠিন টক্কর দেয়, যা দেখে ওয়েনবুর মনে হয় যে ইয়াংলি তার থেকে বেশি শক্তিশালী। লড়াই করতে করতে ওয়েনবু ইয়াংলির প্রেমে পড়ে যায়, কারণ তার জীবনে আজ পর্যন্ত নিজের মতো এত ভয়ঙ্কর যোদ্ধা কখনো খুঁজে পাননি। আর প্রথমবারের মতো এমন একজন অসাধারণ সুন্দরী যোদ্ধাকে দেখে ওয়েনবু তার মন প্রাণ তাকে দিয়ে দেন। এর কিছুদিন পর তারা দুজন বিয়ে করে নেয়, কিন্তু সেই গ্রামের লোকেরা তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে, কারণ ওয়েনবু ছিল অত্যাচারী, নির্দয়। সে অন্যায়ভাবে ক্ষমতার জোরে সব দখল করে নিত, যে কারণে গ্রামের লোকেরা মনে করে ওয়েনবু এই গ্রামে থাকার যোগ্য নয়। তাই গ্রামের প্রধানেরা ওয়েনবুকে চলে যেতে বলে, কিন্তু যেহেতু ইয়াংলি এখন তাকে ভালোবাসতো, তাই ইয়াংলিও এই গ্রাম ছেড়ে ওয়েনবুর সাথে চলে যাওয়ার ওয়াদা করে। তাদের দুজনের বিয়ের পর ওয়েনবু তার 10 রিংস খুলে রাখে। এরপর তারা দুজনেই সাধারণ মানুষের মতো জীবন যাপন শুরু করে। কিছুদিন পর আমরা ছোট শ্যাংচিকে দেখতে পাই, যেখানে ইয়াংলি তাকে তার লাইফের সব কথা বলছিল। তোমার বাবা একজন ভালো যোদ্ধা ছিল, তিনি আমাকে বিয়ে করেছিলেন, তারপর তুমি এই পৃথিবীতে এলে। সেই সঙ্গে তিনি শ্যাংচিকে তালো গ্রামের সেই গ্রেট প্রোটেক্টর ড্রাগনের সম্পর্কেও বলে। শ্যাংচিকে একটি লকেট উপহার দিয়ে বলে, যখনই তুমি অন্ধকারে পথ হারাবে তখন এই লকেট তোমাকে সঠিক রাস্তা দেখাবে। যেহেতু ওয়েনবু বছরের পর বছর ক্ষমতার জোর দেখিয়ে আসছিল, তাই 1000 বছরে 1000 শত্রু থাকা স্বাভাবিক ব্যাপার। তাদের চারপাশে এমন কিছু শত্রু ছিল যারা ওয়েনবুর অনুপস্থিতিতে ইয়াংলির উপর হামলা করে। ইয়াংলি তালো গ্রাম থেকে চলে আসার পর তার জাদু শক্তিও হারিয়ে গিয়েছিল, আর এক পর্যায়ে লড়াই করতে গিয়ে ইয়াংলি মারা যায়। ছোট্ট শাংচি অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে দেখছিল। কিছুক্ষণ পর ওয়েনবু এসে দেখে তার স্ত্রী আর নেই, তখন সে রাগে আবারও সেই 10 রিংস পরে নেয়। শাংচিকে সাথে নিয়ে যাদের উপর তার সন্দেহ ছিল সেই শত্রুদের খুঁজে বের করে। এখানে আমরা আবারও একটি জোরদার ফাইট সিকোয়েন্স দেখতে পাই। ওয়েনবু শত্রুদের শাস্তি দিতে দিতে তার ছেলেকে একটা কথাই শেখায় যে যদি তুমি শক্তিশালী না হও তাহলে এই দুনিয়াতে জিততে পারবে না। এই কারণে ওয়েনবু তার ছেলে শাংচিকে শক্তিশালী করার কথা ভাবে, যেন বড় হয়ে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এই জন্যই শাংচি তার মায়ের মৃত্যুর পর কঠোর ট্রেনিং শুরু করে এবং দিনরাত শুধু ট্রেনিংই করত। বড় বড় যোদ্ধাদের সাথে লড়াই করত আর নতুন নতুন লড়াইয়ের কৌশল শিখত। তার বয়স যখন 14 বছর হয় তখন তার বাবা তাকে প্রথম মিশন দেয়, কিন্তু কোনো কারণে সে তার মিশন পুরো করতে পারে না। এই কারণে সে তার বাবাকে নিজের মুখ না দেখিয়ে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি শ্যাংচি বড় হয়ে গেছে। সে ক্যালিফোর্নিয়ায় থাকে, আর এখন তার নাম শাংচি থেকে পরিবর্তন করে শন রেখেছে। ঘুম থেকে ওঠার পর সে একটি পোস্ট কার্ড পায়, যার উপর একটি ড্রাগনের ছবি আঁকা ছিল, যে ড্রাগনের গল্প তার মা তাকে ছোটবেলায় শোনাতো। শাংচি তার গার্লফ্রেন্ড কেটির সাথে অফিসের কাজে বের হয়েছিল। পথে কিছু গুন্ডা শাংচির সবুজ লকেট দেখে বলে, এটা আমাদের দিয়ে দাও। কেটি বাধা দিলে গুন্ডারা তাকেও আঘাত করে। এটা দেখে শাংচি তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আর একে একে সব গুন্ডকে ধুলো চাটিয়ে দেয়। ফাইট দেখে কেটি তো অবাক, একটা রোগা পটকা ছেলে এত মোটা তাজা গুন্ডাদের কিভাবে মারছে। তারপর গুন্ডাদের নেতার এন্ট্রি হয়, এর নাম হলো রেজার ফিশ।
আর্টিস্ট। তার হাত মূলত কাটা, কিন্তু হাতে একটা ছোট ডিভাইস লাগানো থাকে যেখান থেকে একটি রেজার ব্লেড বের হয়, যা সে তলোয়ারের মতো ইউজ করে শাংচির উপর হামলা করে। ওই বাসে একজন ইউটিউবার ছিল, সে অনলাইনে ফাইট লাইভ স্ট্রিম করে। দুজনের ফাইটের সময় বাসের ব্রেকের তার কেটে যায় আর সামনে কিছুর সাথে ধাক্কা লেগে ড্রাইভার বেহুশ হয়ে পড়ে। তখন কেটি বাসটা কন্ট্রোল করে। শাংচি অনেক চেষ্টা করে বাসটিকে দুই ভাগে ডিভাইড করে দেয়, যেখানে একদিকে সে লড়াই করছিল আর অন্যদিকে বাসের সব যাত্রীরা ছিল। যেহেতু বাসের ব্রেক ফেল হয়ে গেছে, তাই বেপরোয়া অবস্থায় অনেক গাড়ির সাথে ধাক্কা লেগে একটা জায়গায় এসে থেমে যায়। তারপর শাংচি দেখে তার কাছে সেই লকেটটা নেই, তার মানে যে কাজের জন্য গুন্ডারা এসেছিল তাতে তারা সফল হয়ে গেছে। এরপর কেটি তাকে জিজ্ঞেস করে, আসলে এই গুন্ডারা কারা ছিল আর তুমি তাদের সহজেই হারিয়ে দিলে? তুমি আসলে কে? আমি যে শনকে জানতাম তার মধ্যে এত শক্তি নেই যে সে এতগুলো লোকের সাথে ফাইট করতে পারে। অবশেষে শাংচি তাকে সব সত্যি বলে দেয় যে গুন্ডাদের সাথে আমি ফাইট করলাম, তাদের আমার বাবা পাঠিয়েছিল আমার কাছ থেকে লকেটটি নেওয়ার জন্য। আর এখন আমি নিশ্চিত যে এই গুন্ডারা আমার বোনের কাছেও যাবে, কারণ এমনই একটা লকেট তার কাছেও আছে। এই জন্য শাংচি তাড়াতাড়ি গিয়ে তার বোন শাইলিংকে বাঁচানোর কথা ভাবে। এই কথাগুলো শুনে কেটি অবাক হয়ে যায়, কারণ সে এটাও জানতো না যে শনের একটা বোনও আছে। এরপর তারা দুজনেই মাকাওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ মাকাওতে শাইলিং থাকতো। কয়েক ঘন্টা পর তারা মাকাওতে পৌঁছে যায় শাইলিং এর সাথে দেখা করার জন্য। সেখানে একটা লোকের সাথে দেখা হয় যে শাইলিংকে খুঁজে দেওয়ার কথা বলে তাদের মাকাওয়ের একটা ইলিগাল ফাইট ক্লাবে নিয়ে যায়। যেহেতু ইউটিউবারের লাইভ স্ট্রিমের কারণে তার ফাইটের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, তাই এই লোকটা আজ রাতের ফাইটের বিনিময়ে শাইলিংকে খুঁজে দেওয়ার চুক্তি করে। ক্লাবে যাওয়ার পর আমরা বেশ কিছু ফাইট দেখতে পাই, যার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফাইট ছিল অং আর অ্যাবোমিনেশনের মধ্যে। তারপর ফাইট হয় শাংচি আর এক অজানা যোদ্ধার সাথে। ওরা দুজনেই চীনা মার্শাল আর্টের উপর খুবই দক্ষ ছিল, কিন্তু শাংচি বুঝতে পারে এই যোদ্ধা আর কেউ নয় বরং সে তারই বোন শাইলিং। আর দেখতে দেখতে শাইলিং তার উপর আক্রমণ করে, কারণ শাইলিং শাংচির উপর খুবই রেগেছিল। শাংচি ফাইট না করে তাকে বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি, কিন্তু শাইলিং তার কথা না শুনে খুব খারাপ ভাবে মারতে থাকে। এখানে আমরা এই ঘটনার সাথে সম্পর্কিত একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ছোটবেলায় শাইলিং তার ভাই শাংচিকে বলে, তুমি এই মিশনে যেও না, আমি একা হয়ে যাব। কিন্তু শাংচি বলে, বাবা আমাকে এই বিশেষ মিশনের জন্য বেছে নিয়েছে, আমি 3 দিনের মধ্যে মিশন শেষ করে ফিরে আসব। কিন্তু সে এই মিশনে সফল হতে পারে না, তাই সে তার বাবাকে এই মুখ দেখাবে না বলে বাড়ি ফিরে আসে না, আর শাইলিংকে দেওয়া ওয়াদাটাও ভেঙে যায়। এই কারণেই আজ শাইলিং তার উপরে খুব রেগেছিল আর তাকে সামনে দেখেই জমানো রাগ ঝেড়ে ফেলে। ফাইট শেষ করে শাইলিং তাকে বলে, আমি এই ক্লাবের মালিক, আমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমার সামনে কেউ আসলে তাকে চিরে ফেলবো। তখন শাংচি বলে, আমাকে যদি প্রয়োজনই মনে না করো তাহলে তুমি সেই পোস্ট কার্ড কেন পাঠালে? এই বলে শাংচি তাকে সেই ড্রাগন আঁকা কার্ডটি দেখায়। তারা দুজনে বুঝতে পারে এই সবকিছু তার বাবার একটা চাল ছিল। হঠাৎ করেই সেখানে তার বাবার টেন্ডিং স্টিম হামলা করে। সুযোগ পেয়ে শাইলিং সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কেটি আর শাংচি ফেসে যায়। এদের মধ্যে বাসে হামলা করা সেই রেজার ফিস্টও ছিল, আর তার সাথে আরো একজন নতুন ফাইটার ছিল যার নাম ডেথ ডিলার। শাংচি আর কেটি সেখান থেকে পালাতে চায় আর বাসের খাঁচার মধ্য দিয়ে অন্য বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করে, কিন্তু টেন্ডিংস এর সকল ফাইটার ছিল খুবই দক্ষ, তাই বাঁচার কোনো সুযোগ পায় না। এক সময় আমরা বুঝতে পারি কেটি হয়তো মরে যাবে, তখন শাইলিং এসে তাকে বাঁচিয়ে নেয়। শাইলিং তার ভাইকে বলে, কেউ মাঝপথে ছেড়ে গেলে কেমন লাগে এবার বুঝেছো? তখনই ডেথ ডিলার এসে শাইলিং এর লকেট চুরি করে নিয়ে যায়। সে দৌড়ে হেলিকপ্টারে উঠতে যাচ্ছিল, তখন শাংচি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর দুজনের মধ্যে কঠিন ফাইট শুরু হয়। এখানে ডেথ ডিলার ছিল কংফু স্টাইলের মাস্টার, যে ছোটবেলায় শাংচিকে কঠোর প্রশিক্ষণ দিয়েছিল, কিন্তু ডেথ ডিলার হেরে যায় আর শাংচি তাকে মারতে যাচ্ছিল, তখন ওয়েন বুশে তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি জানতাম আমার কোনো যোদ্ধাই তোমাকে হারাতে পারবে না, কারণ তুমি আমার ছেলে। তারপর শাংচি, কেটি, শাইলিং তিনজনই তার বাবার সাথে বাড়িতে যায়, যেখানে আমরা দেখতে পাই ওয়েনবু তার টিমকে আগের চেয়েও অনেক শক্তিশালী করে তুলেছে। রাতে শাইলিং কেটিকে তার পরিবার সম্পর্কে বলে, আমার মা ইয়াংলির মৃত্যুর পর বাবা আমার সাথে কথা বলে ছেড়ে দেয়, আর সে আমাকে কংফু ট্রেনিংও করতে দিত না। আমার লড়াই করতে খুব ভালো লাগতো, তাই আমি দূর থেকে দেখে দেখে একাই কংফু ট্রেনিং করতাম। কিন্তু একদিন শাংচি মিশনে যায় আর ফিরে আসে না, তখন আমি একা হয়ে পড়েছিলাম, আর এই কারণে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারপর মাকাও গিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করি। রাতে ডিনার টেবিলে ওয়েনবু শাংচিকে আবার তার টিমে যোগ দেওয়ার কথা বলে, কিন্তু শাংচি স্পষ্ট ভাষায় না বলে দেয়। ওয়েনবু বলে, কিছুদিন আগে আমি এমন একটি বই পেয়েছি যার ভেতরে তালো গ্রাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এটা সেই লুকানো সাম্রাজ্য যা হাজার হাজার বছর ধরে মানুষের চোখের আড়ালে পড়ে আছে, আর তোমার মা সেখান থেকে এসেছিল। আমরা সবাই জানি তোমার মা এই মুহূর্তে আমাদের মাঝে নেই, তবে আমি জানতে পেরেছি সে তালো গ্রামের একটি বিশাল দরজার পেছনে বন্দী আছে। সে নিজের স্বপ্নে এসে বলেছে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও। শাংচি তার বাবার এই সমস্ত কথা কিছুতেই বিশ্বাস করে না, এই কারণে ওয়েনবু সেই লকেটের মণি দুইটা একটা ড্রাগনের চোখে লাগিয়ে দেয়। তারপর সেই ড্রাগন জীবন্ত হয়ে ওঠে আর মায়াবী শক্তির মাধ্যমে 3D ভিডিওর মতো পানি দিয়ে ম্যাজিক্যাল ফরেস্ট পার হওয়ার রাস্তা দেখায়, যা এখান থেকে সোজা সেই তালো গ্রাম পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এখানে টুইস্ট এটা ছিল যে কোনো সাধারণ মানুষ তালো গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারতো না, কারণ এখানকার ঘন জঙ্গল কাউকে প্রবেশ করতে দিত না, আর যদি ভুল করে কেউ সেখানে যেত তাহলে জাদুকরি গাছ তাদের রাস্তা নষ্ট করে দিত। তবে বছরে এমন একটি দিন আসে যেদিন রাস্তা একদম সোজা হয়ে যায়, আর সেই দিনটা ছিল 3 দিন পরে, যেখানে ওয়েনবু এই মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে সে 3 দিন পরে পুরো দল নিয়ে গিয়ে তালো গ্রাম থেকে
শাংচির মা অর্থাৎ নিজের স্ত্রীকে মুক্ত করে নিয়ে আসবে, আর যদি গ্রামবাসীরা তাকে বাধা দেয় তাহলে পুরো গ্রামটাকে জ্বালিয়ে ছাই করে দেবে। কিন্তু গ্রাম ধ্বংস করার কথা শুনে শাংচি রেগে যায় আর তার বাবাকে এমনটা করতে নিষেধ করে। এই কারণে রাগের মাথায় ওয়েনবু তাদের তিনজনকে একটি সেলের মধ্যে বন্ধ করে দেয়। সেখানে আমরা এই গল্পের আরো একটি ক্যারেক্টারের সাথে পরিচিত হই, এর নাম ম্যান্ডারিন। ম্যান্ডারিন শাংচিকে বলে, তোমার বাবা আমাকে অনেকদিন হলো এখানে বন্দি করে রেখেছে। আমরা সেখানে একটা জাদুকরী প্রাণীকেও দেখতে পাই, এর নাম মরিস। সে ম্যান্ডারিনের সাথে পোষা প্রাণীর মতো আচরণ করছিল। এর মাথা না থাকা সত্ত্বেও বেশ রঙিন আর সুন্দর ছিল। এই প্রাণীটা কিছু বলতে পারে না, কিন্তু এর ভাষা ম্যান্ডারিন খুব ভালোভাবেই বুঝতে পারছিল। ম্যান্ডারিন ওদের বলে, এই প্রাণীটা তোমার মায়ের সাথে তালোগ্রাম থেকে এসেছিল, কিন্তু এখন সে নিজের বাড়ি যেতে চায়। আর এই কারণেই মরিস আজই শাংচিকে তালোগ্রামে যাওয়ার রাস্তা বলে দেওয়ার জন্য তৈরি ছিল। শাংচি বুঝতে পারে যদি তার বাবার দল সেখানে আগে পৌঁছায় তাহলে পুরো গ্রামকে জ্বালিয়ে ছাই করে দেবে। তাই আগে গিয়ে গ্রামের সবাইকে সাবধান করা দরকার যে আপনাদের উপর বড় বিপদ আসতে যাচ্ছে। এই কারণেই ওরা সবাই পালানোর প্ল্যান করে। এখানে শাইলিং 14 বছর আগে এখান থেকে পালিয়েছিল, তাই পুরনো কৌশল ব্যবহার করে পালাতে শুরু করে। ওয়েনবুর কিছু লোক তাদের ধরার চেষ্টা করে, কিন্তু কেটির ড্রাইভিং স্কিল খুব ভালো ছিল, তাই সহজেই সেখান থেকে বেরিয়ে যায়। ওয়েনবু সবকিছু সিসিটিভি ফুটেজে দেখে খুব রেগে যায় আর তার টেন্ডিং স্ট্রিমকে সেই তালোগ্রাম ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হতে বলে। ওরা মরিসের সাহায্যে মায়াবী জঙ্গল পার হওয়ার চেষ্টা করে আর অনেক সমস্যার পর একটা ট্যানেল পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে বেরিয়ে অবশেষে জাদুকরি তালোগ্রামে প্রবেশ করে। এখানকার দৃশ্য ছিল খুবই চমৎকার। এখানে আমরা অনেক বিচিত্র প্রাণী দেখতে পাই। আমাদের দুনিয়ায় যেমন কুকুর, বিড়াল, ঘোড়া, সিংহ পাওয়া যায়, ঠিক তেমনি এখানেও সবকিছু আছে, কিন্তু এদের আকার আকৃতি কিছুটা ভিন্ন। তবে এদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে। দেখতে দেখতে ওরা মেইন গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামের নেতারা ইতিমধ্যেই রাস্তা আটকে দাঁড়িয়েছিল এবং সবাইকে এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। শাংচি নিজের পরিচয় দিয়ে বলে ইয়াংলি তার মা, সে তাদের সাহায্য করতে এসেছে। তখনই একজন মহিলা এগিয়ে আসে যার নাম জিয়াং নেন, আর সে সম্পর্কে ইয়াংলির বোন মানে শাংচির মাসি। সে ওদের সবাইকে এখানে থাকার অনুমতি দেয়। তারপর জিয়াং তাদের সবাইকে এই গ্রামের ইতিহাস সম্পর্কে বলে। তারা 4000 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে, কারণ হাজার হাজার বছর আগে এই গ্রামে সোল স্টিকার নামের এক বিশাল দানব হামলা করেছিল, আর সেই দানব মানুষের আত্মা কেড়ে নিয়ে তার শক্তি বাড়াতো। তারপর এই দানবকে থামানোর জন্য আমাদের গ্রেট প্রোটেক্টর ড্রাগনের আবির্ভাব হয়। সে সোল স্টিকারকে একটি বড় মায়াবী দরজার পেছনে বন্ধ করে রাখে, আর তখন থেকে আজ পর্যন্ত সোল স্টিকার হাজার হাজার বছর ধরে এই দরজার পেছনে বন্দী আছে। সেই জন্য আমরা সবাই তালোগ্রামের এই মায়াবী দরজার সুরক্ষা দিয়ে আসছি। তখন শাংচি তাকে সবকিছু বুঝিয়ে বলে, আমার বাবা ওয়েনবু এখানে আসছে মাকে মুক্ত করে নিয়ে যেতে, আর তার ধারণা মা ওই বড় মায়াবী দরজার পিছনে বন্দী আছে, আর সে যদি এখানে এসে মাকে না পায় তাহলে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। জিয়াং বলে, হতে পারে সেই দানবটাই তোমার মায়ের রূপে তোমার বাবাকে নিজের দিকে টানছে, কারণ সে জানে এই পৃথিবীতে তোমার বাবাই এতটা শক্তিশালী যে এই দরজা ভেঙে তাকে মুক্তি দিতে পারে। কথাগুলো শুনে শাংচি বুঝতে পারে এই বিশাল দরজা খোলার ক্ষমতা শুধু টেন্ডিং এর শক্তির মধ্যে আছে। তারপর সেখানে অনেক অস্ত্র দেখতে পায়, যার মধ্যে বর্ষা, তীর এবং নানা ধরনের অস্ত্র ছিল। এবার জিয়াং শাংচি আর শাইলিংকে তাদের মায়ের রেখে যাওয়া উপহার দেয়। এটা আসলে মূলত এই গ্রামের যোদ্ধাদের পোশাক ছিল। তারপর ওরা তিনজন যুদ্ধের জন্য ট্রেনিং শুরু করে। শাইলিং রশির মাথায় লাগানো ধারাল ফলা দিয়ে ট্রেনিং করে, যা দূর থেকে আঘাত করার জন্য বেশ ভালো ছিল। অন্যদিকে কেটি তীর ধনুক দিয়ে ট্রেনিং শুরু করে। আর ফাইনালি শাংচিকে দেখতে পাই, সে তার মাসি জিয়াং এর কাছ থেকে মায়ের মতো মায়াবী শক্তি মেশানো কংফু শেখার ট্রেনিং করে, আর জিয়াং তাকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়। পরের দিন সব যোদ্ধারা লড়াইয়ের জন্য তৈরি হয়, আর সেখানে আমরা মিথিক্যাল ক্রিয়েচারও দেখতে পাই। শাইলিং আর শাংচি তাদের যুদ্ধের পোশাক পরে নেয়, কিন্তু কেটিকে এই যুদ্ধে নিতে চায় না, কারণ সে খুবই দুর্বল ছিল, কিছুই পারে না। তারপর ওয়েনবু তার পুরো টিম নিয়ে গ্রামে চলে আসে। প্রথমে গ্রামের প্রধানেরা ওয়েনবুকে চলে যেতে বলে, আর দেখতে দেখতে দুই দলের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়। একদিকে গ্রামের যোদ্ধারা অনেক শক্তিশালী ছিল, অন্যদিকে টেন্ডিং টিমের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল, যা দিয়ে তারা ভয়ানকভাবে লড়াই করছিল। এই সুযোগে ওয়েনবু সেই কালো দরজার কাছে যায়, যার পেছন থেকে সবসময় তার স্ত্রী অর্থাৎ ইয়াংলির আওয়াজ আসতো। তখন শাংচি তার বাবার সামনে আসে। ওয়েনবু তাকে বলে, আমার রাস্তা থেকে সরে যাও, তুমি ভালো করে জানো আমার সামনে তুমি টিকতে পারবে না। শাংচি বলে, আমি আপনার সামনে টিকতে পারবো না, এটা যেমন সত্যি এই দরজার পেছনে মা নেই, এটাও তেমনি সত্যি। এই দরজার পেছনে আত্মা টেনে নেওয়া দৈত্যরা আছে। যদি আপনি একবার এই দরজা খুলে দেন তাহলে না জানি কত অসংখ্য দৈত্য আমাদের দুনিয়া আসবে, যারা সবকিছু শেষ করে দেবে। কিন্তু ওয়েনবু তার কথা কিছুতেই মানতে চায় না। তাদের দুজনের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়। যেহেতু ওয়েনবুর কাছে 10 রিংস এর পাওয়ার ছিল, সে শাংচির উপর আক্রমণ করে, যার ফলে সে সিটকে পানিতে পড়ে যায়। তারপর ওয়েনবু সেই কালো দরজায় খুব বাজেভাবে ঘুষি মারতে শুরু করে। এতে দরজা দুর্বল হয়ে যায় আর ছোট ছোট সোল স্টিকার বেরিয়ে আসে। ছোট দানবগুলো এসে সব যোদ্ধাদের আত্মা এক এক করে বের করে নিয়ে যায়। এটা দেখে রেজারফিস্ট আর জিয়াং অনেক ভয় পেয়ে যায়। জিয়াং তাদের সবাইকে শত্রুতা বলে একসাথে লড়াই করতে বলে। তারপর বাকি সবাই মিলে দৈত্যদের মোকাবেলা করতে শুরু করে। এই সময় শাংচি পানির গভীরে পৌঁছে যায়। সেখানে তার সাথে দেখা হয় দ্য গ্রেট প্রোটেক্টর ড্রাগনের সাথে। সে তার প্রাণ বাঁচিয়ে আবার উপরে নিয়ে আসে। তারপর সেই ছোট দানবদের সাথে ফাইট শুরু করে। জিয়াং শাংচিকে বলে, তাড়াতাড়ি গিয়ে তোমার বাবাকে এই দরজা খোলা থেকে আটকাও, কারণ যদি সবচেয়ে বড় দানবটা বাইরে আসে তাহলে তার সামনে
সামনে আমরা কেউই টিকতে পারবো না। এবার সাংচি আবার ওয়েনবুর সামনে আসে আর তাদের দুজনের মধ্যে আবারও মারাত্মক ফাইট শুরু হয়। কিন্তু মজার ব্যাপার ছিল সাংচি এবার তার মায়ের ফাইটিং স্টাইল শিখে নিয়েছিল আর সেই কৌশল ব্যবহার করে ওয়েনবুর 10 রিংস তার কন্ট্রোলে নিয়ে নেয়। যেই রিংস গুলো ওয়েনবুর কাছে নীল পাওয়ারে জ্বলতো এখন সাংচির কাছে তা গোল্ডেন পাওয়ারে জ্বলতে শুরু করে। কিন্তু সাংচি রিং গুলো ফেলে দিয়ে তার বাবাকে বোঝায়, মাকে তো আমিও কম ভালোবাসি না, কিন্তু সে সত্যি আর বেঁচে নেই। ওয়েনবু সবকিছু বুঝতে পেরে স্বেচ্ছায় হার মেনে লড়াই শেষ করে দেয়। কিন্তু এই সময় বড় দানব দরজা ভেঙে বেরিয়ে আসে আর তাদের উপর হামলা করে। সোল স্টিকার তার বাবাকে ধরে ফেলে আর আত্মা শুষে নেয়, কিন্তু ওয়েনবু মৃত্যুর আগেই 10 রিংস এর পাওয়ার সাংচিকে দিয়ে দেয়। এত বছর ধরে সে খাবার পানি অর্থাৎ আত্মা খেতে পায়নি, তাই বেশি শক্তি পাওয়ার জন্য সোজা গ্রামে আক্রমণ করে আর বেশি বেশি আত্মা খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। সাংচি ভাবে যদি দানবটা পুরো গ্রামের আত্মাকে খেয়ে ফেলে তবে তাকে আটকানো সম্ভব হবে না, তাই ড্রাগনের সাথে গিয়ে সেই বড় সোল স্টিকারের সাথে ফাইট করে। যদিও এতক্ষণে সোল স্টিকার অনেক আত্মা খেয়ে ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই সে ড্রাগনকে ধরে তার আত্মাও টেনে নিয়ে তাকে মেরে ফেলতে শুরু করে। সাংচি ড্রাগনকে বাঁচানোর পুরো চেষ্টা করে, কিন্তু শাইলিং খুব বিপদে ছিল, তাকে বাঁচানোর কথা ভেবে খুব সংকটজনক পরিস্থিতিতে পড়ে যায়। তখন কেটি সোল স্টিকারের গলা লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, এতে সোল স্টিকার ড্রাগনকে ছেড়ে দেয়। এখন সুযোগ পেয়ে ড্রাগন তার পানির শক্তি ব্যবহার করে সোল স্টিকারকে বন্দি করে নেয় এবং সাংচির 10 রিং তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর পুরো শক্তি দিয়ে সোল স্টিকারকে চিরে ফেলে। আর এর সাথেই আজকের অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। এই মুভির কাহিনীটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি কমেন্ট করতে না পারো তাহলে একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।